আমেরিকায় মিসিসিপি অঙ্গরাজ্যের ছোট্ট একটি গ্রাম, যেখানে স্মোক ও স্ট্যাক নামে কালো বর্ণের দুই যমজ ভাই ডিসাইড করে তাদের গেট টুগেদার অর্থাৎ নির্দিষ্ট করে তাদের কমিটির মানুষদের গ্যাদারিং এর জন্য একটি যোগ জয়েন্ট খুলবে। সোজাভাবে বলতে গেলে সেখানে নাচ গান খাওয়া দাওয়া সবকিছু ব্যবস্থা থাকবে, কিন্তু রাত হতেই সে স্থানে নেমে আসে এক নরকীয় মুহূর্ত। আমরা তো যেমনটা জানি, ইতিহাস বলে মিউজিক মানুষের মনকে শান্ত করে, মানুষদের মধ্যে বন্ডিং তৈরি করে। কিন্তু এই সিনেমায় মিউজিকের গুরুত্বটা অন্যরকমভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মিউজিকটা এই সিনেমার জন্য একটা অভিশাপের মতো। বলছিলাম গত বছর মুক্তি পাওয়া সিনার সিনেমাটির কথা। এই সিনেমাটি একটা মাস্টারপিস। আপনার ইতিমধ্যেই জানেন সিনেমাটির অভিনেতা মাইকেল বি জর্ডান অস্কার পেয়েছেন। তাছাড়াও সিনেমাটি আরও ভিন্ন ভিন্ন 3টি ক্যাটাগরিতে অস্কার পেয়েছে, যার মধ্যে বেস্ট সিনেমাটোগ্রাফি এবং বেস্ট স্ক্রিন প্লে অন্যতম। তো সিনেমার গল্পে প্রবেশ করা যাক। গল্পের টাইমলাইন হচ্ছে 1932 সাল। এক সকালে স্যামি নামে একজন টিনের ছেলে বিধ্বস্ত অবস্থায় হাতে ভাঙা গিটারের টুকরো নিয়ে আসে একটি চার্চে তার পিতার সাথে দেখা করতে। তার পিতা তাকে শান্ত করার জন্য ঈশ্বরকে ডাকতে বলে, অর্থাৎ প্রে করতে। আমরা খেয়াল করতে পারি স্যামির গালে একটি আঁচড়ের চিহ্ন, যেটাকে দেখে মনে হচ্ছিল কোনো জন্তু জানোয়ার তার উপর থাবা বসিয়েছে। অ্যাকচুয়ালি কি ঘটেছিল তা জানার জন্য একদিন ফ্ল্যাশব্যাকে যেতে হবে। আমরা স্যামিকে দেখি সে অন্যান্য মানুষদের সাথে একটি ক্ষেতে কাজ করছিল। অবসর সময়ে সে গান করত। স্যামির গানের প্রতি আলাদা ভালোবাসা রয়েছে, যেটা তাকে দেখেই বোঝা যাচ্ছিল। তারপর স্যামির দুজন কাজিন ব্রাদারকে দেখানো হয়, যাদের নাম স্মোক ও স্ট্যাক। তারা প্ল্যান করছে এই গ্রামে একটি যোগ জয়েন করবে, অর্থাৎ একটি বার, যেখানে শুধু কালো চামড়ার মানুষেরাই অ্যাটেন্ড করতে পারবে। বর্তমানে তারা যেহেতু বেকার, অতীতে তারা প্রথম বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিল। তাছাড়াও তারা একটি মাফিয়া গ্যাংয়ের হয়েও কাজ করেছে, যার অর্থ তাদের মধ্যে ক্ষমতা আছে, অন্যায়ের বিরুদ্ধে কম বেশি প্রতিরোধ করতে পারবে। তো যেমনটা বললাম, তারা এই গ্রামে একটি নাইট ক্লাব খুলতে চাচ্ছে, যার জন্য হগুড নামে একজন শ্বেতাঙ্গ মানুষ কাছ থেকে একটি সমিল ক্রয় করেছে, যেটিকে তারা পরে রেনোভেট করে নাইট ক্লাবে রূপান্তর করবে। কিন্তু সে মানুষটাকে দেখে বোঝাচ্ছিল এমন সুবিধার না, সে একজন ভয়ঙ্কর রেসিস্ট। যেমনটা বললাম, গল্পের টাইমলাইন 1932, তখনকার সময়ে রেসিজম পিক লেভেলে ছিল। আমরা তার হাবভাবে এই বিষয়টি লক্ষ্য করতে পারি। সে স্ট্যাক ব্রাদারদের সাথে কথা বলার সময় কিছুক্ষণ পরপর থুতু ফেলছিল। তাছাড়াও সে একটা নির্দিষ্ট কাল্টের সদস্য, যারা এই কালো বর্ণের মানুষদের দেখতে পারতো না। কিন্তু স্মোক তো আগে থেকেই বলে দেয়, তারা যদি আসে কোনো প্রকারের জ্বালাতন করতে, তবে তবে তারা এর শক্ত প্রতিবাদ জানাবে। তারপর স্মোক ও স্ট্যাক চলে যায় স্যামির সাথে দেখা করতে, তাকে তাদের যুগ জয়েন্টে ইনভাইট করতে, যাতে সে সেখানে গিটার বাজায়। যেমনটা বলেছি, স্যামি খুব ভালো গিটার বাজায়। স্মোক ও স্ট্যাক চায় স্যামি যাতে সেখানে গিটার বাজায় তাদের জন্য। কিন্তু তার পিতা, সে আবার এসব পছন্দ করে না। সে স্যামিকে যেতে দিতে চায় না, কিন্তু স্যামি তার পিতার কথা শোনে এবং তার কাজিনদের সাথে বেরিয়ে পড়ে। তারা ইকুইপমেন্ট গ্যাদার করছে সেই নাইট ক্লাবের জন্য, যার কারণে স্ট্যাক সে এসে পৌঁছায় একটি মার্কেটে, যেখানে এসে একটি বাচ্চা মেয়েকে কিছু টাকা পয়সা দিয়ে তার গাড়ির দিকে খেয়াল রাখার দায়িত্ব দেয় এবং বলে কোনো প্রবলেম হলে যেন মেয়েটির সাথে সাথে বাঁশি বাজায়। তারপর স্ট্যাক একজন চাইনিজ মানুষের সাথে দেখা করে, যারা এই মার্কেটেরই। স্ট্যাক তাদেরকে নিজের প্ল্যানটা জানায় এবং বলে তারা যেন স্ট্যাকের সেই যুগ জয়েন্টে প্রয়োজনীয় সকল জিনিসপত্র সাপ্লাই করে। গ্রেস এবং বো, তাদের সেখানে বড় একটি গ্রসারি শপ রয়েছে, তাই তাদের মধ্যে এই দায়িত্বটা পড়েছে। তখন মেয়েটি, যাকে গাড়িটি দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়, সে আচমকা বাঁশি বাজায়। যা শুনে স্ট্যাক সেখানে আসে এবং দেখে দুজন মানুষ গাড়িটাকে লুট করার চেষ্টা করছে। স্ট্যাক তখন কোনো প্রকার আপোষ না করে তাদের পায়ে একটা গুলি করে। পরে সে দেখতে পায় সে মানুষটি আসলে তারই পুরনো বন্ধু, তাই সে তাদেরকে কিছু টাকা দিয়ে দেয় চিকিৎসা করার জন্য। তারপর স্ট্যাক স্যামিকে নিয়ে রওনা দেয় স্টেশনের উদ্দেশ্যে আরেকজন মানুষের সাথে দেখা করতে। রাস্তায় স্যামি তার ভাই স্ট্যাকে গান গেয়ে যা দেখে স্ট্যাক তো খুশি। তারা স্টেশনে এসে এবং ডেল্টা স্লিম নামে একজন বয়স্ক মানুষের সাথে দেখা করে, যে সে স্টেশনে বসে মাউথ অর্গান বাজাচ্ছিল। স্ট্যাকের তাকে প্রয়োজন। সে তাকে জানায় মানুষটি যেন তারই হয়ে যুগ জয়েন্টে পিয়ানো বাজায়, কিন্তু সে মানুষটি রাজি হতে চাচ্ছে না। তখন স্ট্যাক একটি বিদেশি মদের বোতল দেখিয়ে তাকে কোনোভাবে রাজি করায়, যার খুশিতে সেখানে তারা একটি সুন্দর গান বাজায়, যা শুনে আশেপাশের অনেক মানুষ জড়ো হয়। যার মধ্যে পার্লিন নামে একটা মেয়েকে দেখি, যার সাথে স্যামির ভালো একটা বন্ডিং তৈরি হয়ে গিয়েছে। তাছাড়াও সেখানে মেরি নামে আরেকটি মেয়েকে দেখি, যে হলো স্ট্যাকের এক্স গার্লফ্রেন্ড, যে কিন্তু আবার সাদা চামড়ার মানুষ। রাস্তায় ফেরার পথে সেই তুলোর খেতে কাজ করা আরেকজন মানুষকে হায়ার এজ এ সিকিউরিটি গার্ড হিসেবে। অন্যদিকে স্মোককে দেখি, সে তার পিতার কবরে গিয়েছে ফুল দিতে। জানতে পারি তার পিতা নাকি অনেক অ্যাবিউসিভ ছিল, তাদেরকে মারধর করত, যার প্রতি বছর হয়তো তাদের হাতেই তার পিতার হত্যা হয়েছিল। সেখান থেকে স্মোক সোজা চলে যায় তার স্ত্রীর কাছে, তার সাথে দেখা করতে, যার নাম অ্যানি। সে ছোটখাটো ম্যাজিক করে, যেটাকে তান্ত্রিক বিদ্যাও বলতে পারি।
কিন্তু স্মোক অ্যানির এইসবে তেমন বিশ্বাস করে না। সে মনে করে এইসব কাণ্ড ম্যাজিক নামই মাত্র। বাই দ্য ওয়ে, স্মোক এখানে আসার কারণ অ্যানি যাতে আজকে রাতে তাদের সবার জন্য রান্না করে। অ্যানি নাকি খুব ভালো রান্না করতে পারে। মোটামুটি সব কিছু রেডি, এখন খুব সহজে তারা এই যুগ জয়েন্টটা উদ্বোধন করতে পারবে। তারপর সিনেমার সিন কমপ্লিটলি পরিবর্তন হয় এবং আমরা একজন মানুষকে, তার সারা শরীর জ্বলছে, ধোঁয়া বের হচ্ছে, সে একটি বাড়ির সামনে এসে সাহায্য চাইতে থাকে। মানুষটি সেই কাপড়টিকে বলে কিছু মানুষ নাকি তার পরিবারের সদস্যদের হত্যা করে ফেলেছে এবং এখন তাকে হত্যা করতে চাচ্ছে। সেই কাপড়রা যেন তাকে সেই মানুষটির হাত থেকে বাঁচায় এবং তাদের বাড়িতে আশ্রয় দেয়। ছেলেটির নাম হলো রেমিক। কাপলটি রেমিককে আশ্রয় দেয়। তারপর কিছু সময় পর কিছু মানুষ আসে সেই জায়গায়। লোকগুলো কাপলটিকে জানায় তারা একজন মানুষকে খুঁজছে, খুবই ডেঞ্জারাস, সম্ভবত সে এদিকে এসেছে। তখন সে বাড়িতে থাকা মেয়েটি জানায় না, সে বা তারা তেমন কোনো মানুষকে দেখেনি এদিকে আসতে। যার কথা শুনে প্রথমত লোকগুলো বিশ্বাস করতে চায় না, কিন্তু পরে তারা লক্ষ্য করে সূর্য ডুবছে, তাই তারা সময় নষ্ট না করে সেই স্থান ছেড়ে চলে যায়। যাওয়ার আগে মানুষগুলি তাদেরকে ওয়ার্ন করে দেয় তারা যেন সাবধানে থাকে এবং এমন কোনো মানুষ দেখলে এড়িয়ে চলে। তারপর বাড়ির ভিতরে গেলে মেয়েটি লক্ষ্য করতে তার স্বামী মাটিতে পড়ে রয়েছে এবং রেমিক যাকে তার আশ্রয় দিয়েছিল তার মুখে রক্ত লেগে রয়েছে। সে সদ্য বার্ডকে শিকার বানিয়েছে, তার রক্ত পান, যার ফলে বার্ডও ইনফেক্টেড হয়ে যায় এবং সে নিজেই স্ত্রীকেই তার শিকার বানায়। রেমিক হলো একজন এবং এখন সে কাপলটিও ভ্যাম্পায়ার হয়ে গিয়েছে। সে মানুষগুলো জানতো রেমিক একজন ভ্যাম্পায়ার, তাই তারা তাকে ধরতে চেয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত পায়নি। এই কাপলটি তাকে আশ্রয় দিয়েছিল, এখন তারাই রেমিকের শিকারে পরিণত হয়েছে এবং তারাও ভ্যাম্পায়ার হয়ে গিয়েছে। এখন রাতের বেলা সেই যুগ জয়েন্ট ওপেন করা হয়েছে। অনেক মানুষ সেখানে এসেছে, সবাই যে যার মতো আনন্দ ফুর্তি মজা করছে। স্টেকের গার্লফ্রেন্ড মেরিকেও দেখতে পায়, তাছাড়া পার্লিনও সেখানে এসেছে। স্যামির সাথে তার কিছু একটা চলছে, দেখে তো সেটাই মনে হচ্ছিল। তখন সেখানে স্যামি তার প্রতিবাদ দেখায়, সে সবাইকে তার গান শোনায়, সবাই তার গান পছন্দও করেছে। সেখানে বিশেষ করে ব্লু মিউজিকগুলোকে আলাদাভাবে হাইলাইট করা হয়েছে। তখনকার সময়ে মানুষরা এই কালো চামড়ার মানুষদের পছন্দ না করলে বর্তমানে তাদের গাওয়া এই ব্লুজ মিউজিকগুলো বেশ ফেমাস, বিশেষ করে শ্বেতাঙ্গদের মধ্যে। কিন্তু সিনেমার শুরুতে তাকে হিন্ট দেওয়া হয়েছিল সব কিছুর যেমন এপিতোপিত, ঠিক তেমনই সঙ্গীতের বেলায়ও এটি প্রযোজ্য। সঙ্গীত মানুষদের মধ্যে বন্ডিং তৈরি, ঠিক তেমনই শয়তানদেরকেও সঙ্গীত আমন্ত্রণ করে। আমরা দেখি সেই তিনজন অর্থাৎ রেমিক ও সেই দুইজন স্বামী স্ত্রী সেখানে এসে পৌঁছায়। তারা এখানে প্রবেশ করতে চায় কিন্তু সে গার্ড তাদেরকে আটকায়, তাদেরকে ভিতরে ঢুকতে দিতে চায় না। সে তিনজন বলতে থাকে, আমরাও তোমাদের আনন্দের অংশীদার হতে চাই, আমাদের অনেক টাকা রয়েছে, যদি ঢুকতে তবে তোমাদেরই বেশি লাভ হবে। তবে কনভার্ট তাদেরকে পারমিশন দেয় না, সে বলে যে তোমরা এখানে ঢুকতে পারবে না। এখন প্রশ্ন হলো, রেমিকেরা তো ভ্যাম্পিয়ার, তাদের ক্ষমতা এই সাধারণ মানুষদের থেকেও অনেক অনেক বেশি। তারা তো চাইলে গায়ের জোরে সেখানে ঢুকতে পারে। তবে না, এই ক্ষেত্রে ভ্যাম্পিয়ারদের কিছু নিয়মকানুন বাধা দেয়। ভ্যাম্পিয়ারদের নিয়ম অনুযায়ী তারা যে কারোর প্রাইভেট প্রপার্টিতে নিজ ইচ্ছায় ঢুকতে পারে না। এটা ভ্যাম্পিয়ারদের নিয়মের সম্পূর্ণ পরিপন্থী। রুলস অনুযায়ী তাদেরকে নিমন্ত্রণ করতে হয়, ইনভাইট করতে হয় সেই জায়গায় প্রবেশ করার জন্য। কিন্তু এখানে তো কনভেন্ট তাদেরকে অনুমতি দেয়নি, তাই নিয়ম অনুযায়ী তারা সেখানে ঢুকতে পারবে না। তাই তারা হতাশ হয়ে চলে যায়। অন্যদিকে স্মোক ও স্ট্যাক দুই ভাই বুঝতে পারে এই যুগ জয়েন্টে তেমন একটা লাভ হচ্ছে না। যেমন তারা জানেন গল্পের টাইমলাইন, এই কৃষ্ণাঙ্গ মানুষেরা তখন সমাজে তেমন অধিকার পেত, মোটমাট সবকিছু থেকে বঞ্চিত ছিল, তাদের মধ্যে তেমন টাকা পয়সা আশাও করা যায়। তখন মেরি বলে, একটু আগে যারা আসছিল তাদেরকে আমরা চাইলে এখানে ইনভাইট করতে পারি, তাদের কাছে হয়তো প্রপার টাকা পয়সা আছে, তাদেরকে ঢুকতে দিলে হয়তো আমাদেরই বেশি লাভ হবে। কথা মতো মেরি চলে যায় তাদের সাথে কথা বলতে। মেরি বাইরে গিয়ে দেখে সেই মানুষরা এখনো সেখানে রয়েছে, চলে যায়নি। তারা সেখানে বসে মনের সুখে গান করছে। মেরি সেখানে গিয়ে তাদের সাথে কথা বলতে চায়, কিন্তু তারা তো মেরির কথায় কোনো এক্সাক্ট উত্তর দিত, বরং তারা মেরির উইক পয়েন্টগুলো ফাইন্ড আউট করে তাকে ম্যানিপুলেট করতে থাকে যাতে তাদেরকেও সেই যুগ জয়েন্টে ঢুকতে দেয়। কথাবার্তার মধ্যে মেরি খেয়াল করতে পারে তাদের কথা বলার ধরন, হাব অন্য মানুষদের মতো না, দেখতে খুবই মেরি কোনো প্রকার রিস্ক না নিয়ে তাদের দিকে বন্দুক পয়েন্ট করে বলে চলে যেতে, এখানে যেন আর না দেখি তাদেরকে। ফেরার সময় আমরা দেখি রেমিক মেরির উপর আক্রমণ করে দেয়। তারপর মেরি সেখানে ফিরে এসে এবং প্রবেশের আগে সে ক্লাবের গার্ড কনভেন্টকে জিজ্ঞেস করে, আমি কি ভিতরে ঢুকতে পারি? কনভেন্ট বলে, হ্যাঁ অবশ্যই, কেন নয়, মেরি তো তাদেরই লোক। মেরি ভিতরে ঢুকে সোজা চলে যায় স্ট্যাকের সাথে দেখা করতে। গিয়ে স্ট্যাকে সে একটা গোল্ড কয়েন এবং বলে এটা নাকি সেই লোকেরা দিয়েছে। মোটমাট স্ট্যাককে সেটা প্রমাণ করতে চাইছে তাদের মধ্যে প্রচুর টাকা রয়েছে। মেরি তারপর স্ট্যাককে সিরিয়াস করতে থাকে, অনেক কনভেন্টকে দিকে বাইরে যেতে তার পার্সোনাল কাজগুলো সারার জন্য। এদিকে মেরি ও স্ট্যাক তারা একান্তে সময় কাটাচ্ছে, কিন্তু মেরি তো ইনফেক্টেড হয়ে গিয়েছে।
যাকে দেখে বোঝা যাচ্ছিল, কিন্তু স্ট্যাকও সেটা বুঝতে পারছিল না। তারপর বাইরে স্মোককে দেখি স্ট্যাককে খুঁজছে তার এক কাজের জন্য। সে যখন ভিতরে প্রবেশ করে তখন মেরির মুখ রক্তাক্ত হয়ে আছে। সে স্টেকে রক্ত পান করে, যা দেখে স্মোক মেরির গায়ে বেশ কয়েকটা গুলি ফায়ার করে, কিন্তু তাও মেরির কোনো কিছু হয় না, বরং সে পালিয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। এদিকে স্টেকের অবস্থা খুবই শোচনীয়, দেখে মনে হচ্ছিল সে খুব দ্রুত মারা যাবে। স্মোক তার ভাইকে খুবই ভালোবাসতো, যেমন তা বললাম। সে তার ওয়াইফকে বলে তাকে তার ম্যাজিক দিয়ে যেভাবে হোক সেরে তুলতে, কিন্তু সেটা আর সম্ভব না। অনেক দেরি হয়ে গিয়েছে। সে যুগ জয়েন্ট এখানে বন্ধ করে দেয়া হয়। আজকের জন্য পার্টি ওভার। কেউ বুঝতে পারছিল না যে আসলে কি হয়েছে, মেরির এই অবস্থা কি করে হলো। তখন স্যামি বলে সে নাকি শুনতে পেয়েছিল মেরি বলেছে তারা সবাইকে মেরে ফেলবে, কিন্তু প্রশ্ন হলো আমরা মানে কারা। মেরি তো সেখানে একাই ছিল, কিন্তু অ্যানি তা বুঝতে পেরে গিয়েছে। সে সবাইকে বিষয়টা এক্সপ্লেন করে এবং স্টেকের বইটা যেন একটি রুমে বন্ধ করে রাখে। তারপর আমরা কনভেন্টকে দেখি, সে তো বাইরে গিয়েছিল যেমনটা বলেছিলাম। সে তার কাজ সেরে সেখানে তখন বাইরে দাঁড়িয়ে জিজ্ঞেস করে সে কি ভিতরে আসতে পারবে, যা শুনে ভিতরে মানুষে তো বুঝতে পারছিল না যে কনভেন্ট এগুলো কি বলছে। তার আবার এখানে ঢোকার জন্য অনুমতি চাইতে হবে কেন। কিন্তু অ্যানি বুঝতে পেরে গিয়েছে কনভেন্টের বর্তমান অবস্থা। সে আসলে ইনফেক্টেড হয়ে গিয়েছে, কিন্তু কনভেন্ট তো স্বীকার করতে নারাজ, যার জন্য তাদের মধ্যে ঝগড়াও বাঁধে এটাকে নিয়ে। কনভেন্ট বলে সে আর তাদের সাথে কাজ করবে না, তাকে যেন তার কাজের বাকি টাকাগুলো ফেরত দিয়ে দেওয়া হয়, যেটা পেলে সে নাকি এখান থেকে চলে যাবে। স্মোক তখন তার হাত বাড়িয়ে টাকা দিতে চায়, তখন কনভেন্ট তার হাতের উপর কামড় বসানোর চেষ্টা, কিন্তু সময় মতো স্মোক তার উপর গুলি চালিয়ে দেয়, যার কারণে সে আর কামড় দিতে পারে না। যা থেকে সবাই কনফার্ম হয়ে যায় কনভেন্ট অলরেডি ইনফেক্টেড হয়ে গিয়েছে। ভিতরের দৃশ্যে স্টেককে দেখি সে একটু আগে মারা গিয়েছিল, সে আবার জীবিত হয়ে গিয়েছে, যা দেখে স্মোক তো খুশি। কিন্তু অ্যানি স্মোকের বিষয়টা বোঝায় যে এটা স্টেক না, সে ইনফেক্টেড হয়ে গিয়েছে। স্টেক দরজা ভেঙে বাইরে চলে আসে, সে সবার উপর অ্যাটাক করতেই যাবে, তখনই অ্যানি তার উপর একটা তরল পদার্থ ছুঁড়ে মারে। এটা সহ্য করতে না পারে স্ট্যাক সেখান থেকে বাইরে পালিয়ে যায়। সেই তরল পদার্থ তার রসুনের ছিল। এজ এ থিওরি ভ্যাম্পায়াররা নাকি রসুন সহ্য করতে পারে না। হোয়াট এভার, অ্যানি তখন সবাইকে পুরো বিষয়টা বোঝাতে থাকে যে একটা ভ্যাম্পায়ার মানুষকে বাইট করার পরে সেই মানুষ সম্পূর্ণ ভ্যাম্পায়ারে পরিণত হয়ে যায়। তাদের চেহারা, চিন্তাধারা সবকিছু একজন স্বাভাবিক মানুষের মতোই, কিন্তু তাদের আচার আচরণ সম্পূর্ণ ভিন্ন। এটা একটা অভিশাপের মতো, যেখান থেকে মুক্তি পেতে হলে তাকে সম্পূর্ণরূপে মেরে ফেলতে হবে। উপায় হলো একটা ধারালো লোহা জাতীয় বস্তু আঘাত বা সম্পূর্ণ তার শরীরের মধ্যে ঢুকিয়ে দেয়া। অ্যানি তখন স্মোককে বলে কোনো কারণে যদি অ্যানি ইনফেক্টেড হয়ে যায় তবে স্মোক যেন তাকেও হত্যা করে ফেলে। সে এরকম অভিশাপের জীবন নিয়ে বেঁচে থাকতে চায় না। অন্যদিকে রেমিক সে তার মতো অন্য ভ্যাম্পায়ারদেরকে একত্র করে একটা দল বানিয়ে নিয়েছে। তারা চলে আসে সেই যুগ জয়েন্টের বাইরে। ভেতরের স্বাভাবিক মানুষরা তো প্রস্তুতি নিয়ে রয়েছে, তারা রসুন খেয়ে নিয়েছে যাতে বাইরে থাকা ভ্যাম্পায়াররা তাদেরকে কামড় দিতে না পারে। বউ তখন বাইরে থেকে তার স্ত্রী গ্রেকে ডাকতে থাকে। বউ কিন্তু এখানে ইনফেক্টেড হয়ে গিয়েছে, তা সত্ত্বেও সে খুবই স্বাভাবিকভাবে তার স্ত্রীকে বাইরে ডাকে। গ্রেস তো বাইরে আসে না, তখন রেমিক নিজে থেকেই গ্রেসের সাথে কথা বলে। সে গ্রেসকে বোঝাতে থাকে, ভয় দেখাতে থাকে। তা সত্ত্বেও গ্রেস তার কথা না মানলে রেমিক তার মেয়েকে নিয়ে থ্রেট করতে থাকে। সে যদি রেমিকের কথা না শুনে তবে রেমিক তার মেয়েকে পরে শিকার বানাবে। গ্রেস যদি না চায় তার মেয়ের কোনো ক্ষতি না হয় তবে তাদেরকে ভিতরে ইনভাইট করতে। রেমিক সেখানে বিভিন্নভাবে তাদেরকে বোঝাতে থাকে। তার দরুন আমরা এটাও জানতে পারি কাল সকাল হতেই নাকি হগুদ, যার কাছ থেকে স্মোক এই প্রপার্টিটা কিনেছিল, সে এখানে আসবে তাদেরকে হত্যা করতে। যেমন তো জানি হগুদ একজন রেসিস্ট, সে এই ব্ল্যাক পিপলদের দেখতে পারে না। তখন সেখানে স্ট্যাকও চলে আসে এবং তার ভাই স্মোককে বোঝাতে থাকে সে যদি সত্যিকার অর্থে স্বাধীন হতে চায় তবে তাদেরকে আমন্ত্রণ করতে। তারা দুই ভাই একত্রে মিলে পুরো দুনিয়া জয় করবে। তাদের এই কথাগুলো ভিতরে থাকা মানুষদেরকে এতটাই ইনফ্লুয়েন্স করে যে তাদের মধ্যে অনেকেই বাইরে বেরিয়ে আসতে চাচ্ছিল। গ্রেসও খুবই চিন্তিত হয়ে পড়ে তার মেয়েকে নিয়ে। সে তার মেয়ের সাথে দেখা করতে চায়, সে কোনো কিছু বুঝতে পারছিল না কি করবে। তখন গ্রেস চিন্তিত হয়ে কোনো কিছু ডিসাইড না করতে পেরে তাদেরকে আমন্ত্রণ করে যাতে সে সেই ভ্যাম্পায়ারদের সাথে লড়াই করতে পারে, যেটা তার সব থেকে বড় ভুল ছিল। সে ভ্যাম্পায়ারও তো সেখানে প্রবেশ করে এবং এক দুমদুমার মারপিট সেখানে শুরু হয়ে যায়। গ্রেস মারা যায়, সাথে তার স্বামীকেও সে হত্যা করে ফেলে। সে লড়াইয়ে ভ্যাম্পায়ার ও মানুষদের উভয় দলের অনেক সদস্যই মারা যায়। স্টেককে দেখি সে অ্যানিকে কামড় দিয়ে দেয়। অ্যানি তো আগেই বলেছিল সে যদি কোনোভাবে ইনফেক্টেড হয়ে পড়ে তবে স্মোক যেন তাকে হত্যা করে ফেলে সম্পূর্ণভাবে। কথা অনুযায়ী স্মোক তার স্ত্রীকে সেই পাপ থেকে মুক্তি দেয়, তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলে, যাতে অ্যানি কোনোভাবেই সে ভ্যাম্পায়ারদের রূপে পরিবর্তন না হতে পারে। তারপর রেমিক সেখানে থাকা মানুষের একটা যে তারা স্যামিকে তাদের হাতে তুলে দেয়,
তবে রেমিক নাকি সেখানে থাকা মানুষদের কোনো ক্ষতি করবে না, সে সবাইকে ছেড়ে দিবে। রেমিকের প্ল্যান হলো সে স্যামির কাছ থেকে তার ট্যালেন্টটা ছিনিয়ে নেবে, যার সাহায্যে নাকি সে তার পূর্বপুরুষ ভ্যাম্পায়ারদের একত্র করবে। স্যামের মধ্যে সেই ক্ষমতা রয়েছে যার সাহায্যে রেমিক তার পূর্বপুরুষদের একত্র করতে পারবে এবং পুরো দুনিয়া জয় করবে। আমরা স্মোক ও স্ট্যাককে দেখি, তারা দুজন মারামারি করছে। স্ট্যাক কিন্তু স্মোককে তেমন অ্যাটাক করছে না। স্ট্যাক চায় স্মোক যেন স্ট্যাকের সাথে স্ট্যাকের দলে চলে আসে, এতে করে তারা সারা জীবন একসাথে থাকতে পারবে। আমরা দেখতে পাই স্ট্যাক স্মোককে কামড় বসাতে চায়, কিন্তু স্ট্যাক তেমনটা করতে পারে না। স্মোকের গলায় এক প্রকার ম্যাজিক্যাল লকেট পরা ছিল, যেটা তার স্ত্রী তাকে দিয়েছিল। স্মোক তার পায়ে স্ট্যাকে একটা ধারালো জিনিস দিয়ে আঘাত করতে চায়, তখন স্মোক তার ভাইয়ের কাছে ক্ষমা চায়। তার নাকি এমনটি করা ছাড়া আর কোনো উপায় নেই। তখন স্ট্যাক বলে, তোমার আমার কাছে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, তুমি তো সারা জীবন এটাই তো করেছো, আমাকে প্রোটেক্ট করেছো। অন্যদিকে রেমিক তো সেমিকে ধরে ফেলেছে, তার স্যামির শক্তিটা চায়, স্যামির ট্যালেন্টটা দরকার। তাদের দুজনের মধ্যে হাতাপাই হচ্ছে। স্যামি অনেক গুরুতর আঘাত, তখন স্যামি তার কাছে থাকা গিটারটা দিয়ে রেমিকের উপর আঘাত করে। রেমিক গুরুতর আঘাত পায়, তবে সে মরে না। তখন স্মোক পিছন দিয়ে এসে তার বুকের মধ্যে ধারালো অস্ত্র ঢুকিয়ে দেয়। ততক্ষণে ভোরের আলো ফুটে যায়, যার আলোয় সেখানে থাকা প্রত্যেকটা ভ্যাম্পায়ার আগুনে পুরো ছাই হয়ে যায়। যেমনটা জানেন, ভ্যাম্পায়াররা কিন্তু সূর্যের আলো সহ্য করতে পারে না, তাদের সব ক্ষমতা রাতের বেলা। তারপর স্মোক তার ভাই স্ট্যাককে তার গাড়ির চাবিটা দিয়ে বাসায় পাঠিয়ে দেয়, কিন্তু স্মোক নিজে সেই স্থান ছেড়ে যায় না। যেমন তার রেমিকের মুখ থেকে শুনেছিলাম, হগুড নাকি আসবে এখানে তাদেরকে হত্যা করতে, তারই অপেক্ষা করছে স্মোক। সে আগে থেকেই প্রস্তুত, সময় মতো সে লোকেরা সেখানে চলে আসে। সাথে সাথে স্মোক তাদের উপর হামলা করে দেয়। স্মোক সেখানে আসা প্রত্যেকটাকে গুলি করে হত্যা করে, যার জন্য স্মোকেরও একটা গুলি তার গায়ে এসে লাগে। স্মোক বুঝতে পারে তার শেষটুকু এসে পড়েছে, তার সময় এসেছে তার মেয়ে স্ত্রীর কাছে চলে যাওয়ার। আমরা অ্যানিকে দেখি, সে তার মেয়েকে নিয়ে সেখানে দাঁড়িয়ে রয়েছে। স্মোকও সেখানে তার মেয়েকে কোলে নেয়, যার মাধ্যমে আমরা বুঝতে পারি স্মোক অলরেডি মারা গিয়েছে। তারপর সিনেমার শেষ শুরুর দৃশ্যটা দেখতে পাই, যেখানে স্যামি আহত অবস্থায় হাতে ভাঙা গিটার নিয়ে তার পিতার কাছে আসে। তার পিতা স্যামিকে বলে সেই গিটারটা ফেলে দিতে, এবং তার মতো স্যামিও যেন ধর্মের পথে আসে। কিন্তু স্যামি সেই গিটারটা ফেলে না, সে সেই গিটারের ভাঙা টুকরো নিয়ে বাইরে বেরিয়ে যায়। তারপর অনেক বছর পর আমরা স্যামিকে দেখতে পাই, বৃদ্ধ হয়ে গিয়েছে সে। স্যামি একটা বারে গান করছে, তখন তার সাথে দেখা করতে আসে স্ট্যাকও তার প্রেমিকা মেরি। এখন প্রশ্ন হলো, তারা এখানে আসলো কি করে? সেদিন সেই লড়াইয়ে এরা মারা যায়নি, তারা কোনোভাবে সার্ভাইভ করে নিয়েছে। সেখানে স্যামি তো বৃদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু স্ট্যাক তারা তো সে আগের মতোই রয়েছে, যার কারণ অবশ্যই তারা ভ্যাম্পায়ার। স্ট্যাক স্যামিকে অফার করে তার দলে চলে আসতে, কিন্তু স্যামি সিম্পলি না করে দেয়। কিন্তু আবার প্রশ্ন হলো, তারা তো ভ্যাম্পায়ার, তারা স্যামির পর হামলা করছে না কেন? কারণ হলো, সেদিন লড়াইয়ের দরুন স্মোক তার ভাইকে হত্যা করেনি। সে প্রমিস করায় স্ট্যাক যেন স্যামিকে কিছু না বলে, তবে স্মোক তাকে ছেড়ে দিবে, যার কারণে আজও তারা স্যামির কোনো ক্ষতি করেনি। তারপর স্যামি তাদেরকে একটি গান করে শোনায়। গান শেষে স্ট্যাক স্যামিকে একটা ফাইনাল গুড বাই বলে সেখান থেকে চলে যায়, এবং সিনেমাটি এখানেই শেষ হয়। সত্যি বলতে এটি একটি দুর্দান্ত সিনেমা, যার জন্য আপনাদের সিনেমাটি দেখা প্রয়োজন। সিনেমায় দেখানো ভ্যাম্পায়ার পার্সোনালিটিগুলো অন্য 5-10টি ভ্যাম্পায়ার সিনেমার মতো নয়। একটা নর্মাল মানুষ ভ্যাম্পায়ারে পরিণত হওয়ার পর তারা স্বাভাবিক আচরণ করে, তাদের মস্তিষ্ক চিন্তাধারা সাধারণ মানুষের মতোই। হ্যাঁ, এটি একটি ভ্যাম্পায়ার হরর সিনেমা, তবে তারপরে সিনেমায় ব্রুটালের পরিবর্তে ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি ফুটিয়ে তোলা হয়েছে। তাছাড়া সিনেমায় বহু হিস্টোরিক্যাল ইভেন্টগুলোকে এজ এ রেফার হিসেবে দেওয়া হয়েছে, যার জন্য যেমনটা বললাম আপনাদের অবশ্যই সিনেমাটা দেখা প্রয়োজন। সর্বশেষ, আমার ভিডিও আপনাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, এবং অবশ্যই ভিডিওতে লাইকও করতে পারবেন।